হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু কোয়ান্টাম ক্লাস। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়, পরিমাণগত রসায়ন। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নেব মোল কাকে বলে। কোনো যৌগের আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যেই পরিমাণ পাওয়া যায়, যৌগটি সেই পরিমাণকে তার এক মোল বলা হয়। যেমন দেখো, পানির আণবিক ভর 18.02 গ্রাম, তাহলে এক মোল পানি সমান 18.02 গ্রাম পানি। আচ্ছা, এখন দেখো, যদি আমরা অক্সিজেনেরটা বের করতে চাই, যেমন ধরো অক্সিজেনের আণবিক ভর কত, এখানে অক্সিজেনের গ্যাসের মধ্যে দুইটা অক্সিজেনের পরমাণু আছে, তাহলে অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 16 প্লাস 16 32। তাহলে এক মোল অক্সিজেন সমান হচ্ছে 32 গ্রাম অক্সিজেন। আচ্ছা, এখন দেখো, মোলের সঙ্গে মোল নিয়ে আলোচনা করতে গেলে যেই টপিকটা অটোমেটিক্যালি চলে আসে সেটা হচ্ছে মোল সংখ্যা। আচ্ছা, মোল সংখ্যা নিয়ে কি আমরা 9-10 একটা সূত্র পড়েছিলাম? মনে আছে কি? চলো তো একসঙ্গে মনে করার চেষ্টা করি। N equals to W by M equal V by 22.4 লিটার equal N by NA। মনে পড়েছে নিশ্চয়ই। এখানে N এটা কি বলতো? এটা হচ্ছে অ্যাভোগাড্রোস নাম্বার। অ্যাভোগাড্রোস নাম্বার। আচ্ছা, অ্যাভোগাড্রোস নাম্বারটার জন্য কি ছিল? 6.02 ইন্টু 10⁻23। আচ্ছা, এবার কি তুমি জানো যে এই সূত্রটা থেকে তুমি আরো দুইটা সংজ্ঞা বের করে ফেলতে পারবা? দেখো তো, কোনো পদার্থের যেই পরিমাণের মধ্যে 22.4 লিটার আয়তন থাকে, বা যেই পরিমাণের আয়তন 22.4 লিটার, সেই পরিমাণটাকে এক মোল বলে। কোনো পদার্থে যেই পরিমাণের মধ্যে অ্যাভোগাড্রোর নাম্বারের সরি কোনো পদার্থের যেই পরিমাণের মধ্যে 6.02 ইন্টু 10⁻23টি অণু, পরমাণু বা আয়ন থাকে, সেই পরিমাণটাকে এক মোল বলে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তো চলো, যদি এতটুকু বুঝতে পারো তাহলে আমরা সামনের দিকে আগাই এবং কিছু প্রবলেম সলভ করার মাধ্যমে এই জিনিসগুলোকে আরো ভালো করে বোঝার চেষ্টা করি। আচ্ছা, দেখো, আমাদের সামনে ছোট্ট একটি ম্যাথ চলে এসেছে। সেটা হচ্ছে একটি পানির অণুর ভর কত। আচ্ছা, ফার্স্ট স্লাইডে আমরা কি যেন পড়ে আসলাম? এক মোল পানি সমান হচ্ছে 18.02 গ্রাম পানি। এটা আমরা যখন অঙ্ক করব তখন আমরা 18 গ্রামও ইউজ করতে পারবো। তো এখানে দেখো, এক মোল পানি ইকুয়ালস টু 18 গ্রাম পানি। এখন আর একটা কি যেন পড়ে আসলাম, এক মোলের মধ্যে কতটা যেন অণু, পরমাণু বা আয়ন থাকে? 6.02 ইন্টু 10⁻23টি। পানির অণুর ভর হচ্ছে 18 গ্রাম। তাহলে একটি পানির অণুর ভর কত? 18 বাই 6.02 ইন্টু 10⁻23। এটা আসছে 2.98 ইন্টু 10⁻23 গ্রাম। বুঝতে পেরেছি নিশ্চয়ই? আচ্ছা, চলো এবার আমরা নেক্সট প্রবলেমটা দেখি। দেখো, এখানে কি বলছে? 500টি স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিলের 55.6 মিলিগ্রাম খরচ হয়, তাহলে প্রতি স্বাক্ষরে কতটি কার্বন পরমাণু খরচ হয়? আচ্ছা, গ্রাফাইট পেন্সিল মানে তো আমরা নিশ্চয়ই জানি, তাই না? গ্রাফাইট কি? কার্বনেরই একটি রূপভেদ, তাহলে গ্রাফাইট পেন্সিল মানে কার্বনই। তো এখানে বলা হয়েছে যে 500টি স্বাক্ষর দিতে 55.6 মিলিগ্রাম খরচ হয়। এখন আমাকে বলা হয়েছে যে একটা স্বাক্ষর দিতে আমার কতটা কার্বন পরমাণু খরচ হবে। আমার এখানে পরিমাণটা দেওয়া আছে মিলিগ্রামে, আর আমাকে বের করতে হবে অণুতে, পরমাণুতে। তো চলো আমি আগে দেখি যে 55.6 মিলিগ্রাম কার্বনে কতটি কার্বন পরমাণু থাকে। তো 55.6 মিলিগ্রাম কে পরমাণুতে যদি প্রকাশ করি,
এখানে আমরা একটা সূত্র পড়ে আসলাম, মনে আছে? N ইকুয়ালস টু W বাই M ইকুয়ালস টু N বাই NA। এই দুইটা সমান না? আমি এই সূত্রটাই, সরি, এই সূত্রটাই ইউজ করব। দেখো এখানে আমার ডাব্লিউ দেওয়া আছে, ডাব্লিউ কত? 55.6 মিলিগ্রাম। এম কত? কার্বনের আণবিক ভর, কার্বনের আণবিক ভর আমরা সবাই জানি 12। আর এন এ ইকুয়ালস টু 6.02 ইন্টু 10⁻23। আচ্ছা, কার্বনের আণবিক ভরটা গ্রাম পার মোলে, তাহলে আর এখানে দেওয়া হচ্ছে মিলিগ্রামে, তাহলে এটাকে আমরা আগে গ্রামে নিয়ে নেই। 1000 দিয়ে এটা যদি আমরা ভাগ করে দিই, তাহলে এটা হচ্ছে 55.6 ইন্টু 10⁻³ গ্রামে প্রকাশ হয়ে গেছে। তাহলে এখন যদি আমি এন বের করতে চাই, মানে অণুর সংখ্যা, সরি পরমাণুর সংখ্যা, তাহলে n ইকুয়ালস টু W ইন্টু NA বাই M সমান 55.6 ইন্টু 10⁻³ ইন্টু 6.02 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 12, যেটা কিনা আসবে 2.79 ইন্টু 10⁻21 টি পরমাণু। তাহলে হচ্ছে 55.6 মিলিগ্রাম কার্বনে 2.79 ইন্টু 10⁻21 টি পরমাণু থাকে। এর মানে হচ্ছে আমার 500টা স্বাক্ষর দিতে এই পরিমাণ পরমাণু খরচ হয়। তাহলে আমার একটা স্বাক্ষর দিতে কতটা কার্বন পরমাণু খরচ হয়, এটাই তো বের করতে বলেছে। চলো দেখি বের করে ফেলি। 500টি স্বাক্ষর দিতে আমার খরচ হয় 2.79 ইন্টু 10⁻21 টি পরমাণু। অতএব একটা স্বাক্ষর দিতে খরচ হয় 2.79 ইন্টু 10⁻21 বাই 500 টি পরমাণু, যেটা কিনা আসবে 5.57 ইন্টু 10⁻18 টি পরমাণু। আচ্ছা, বুঝতে পেরেছি নিশ্চয়? যদি এটা বুঝে থাকি তাহলে চলো এবার আমরা নেক্সট ম্যাথে। আচ্ছা চলো, নেক্সট ম্যাথ হচ্ছে একজন রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ 8 মিলিমোল পার লিটার, এটাকে মিলিগ্রাম পার ডেসিলিটার এককে প্রকাশ করতে হবে। এটা খুবই সহজ একটা অঙ্ক, চলো শুরু করা যাক। এখানে রক্তে গ্লুকোজের পরিমাণ কত বলেছে? 8 মিলিমোল, এমমোল মানে হচ্ছে মিলিমোল, পার লিটার সমান 8 ইন্টু, এটাকে আমরা যদি লিটারটাকে নিচে নিয়ে আসি, এবার দেখো মিলিমোলকে আমরা এবার মোলে প্রকাশ করব, তাহলে কি 1000 দিয়ে ভাগ করে দিতে হবে। এবার চলে আসছে আমাদের মোল পার লিটার। এখন আমাদের যেতে হবে হচ্ছে মিলিগ্রাম পার ডেসিলিটার এককে। তো আগে আমার মোলটাকে গ্রামে কনভার্ট করতে হবে। আমরা কি জানি গ্লুকোজ C6H12O6, এটার আণবিক ভর কত? গ্লুকোজের আণবিক ভর হচ্ছে, চলো বের করে ফেলি, 12 ইন্টু 6 প্লাস 1 ইন্টু 12 প্লাস 16 ইন্টু 6, যেটা আসবে কিনা 180 গ্রাম পার মোল, সরি। আচ্ছা চলো এবার আমরা
আণবিক ভর যদি 1 মোলকে গ্রামে প্রকাশ করি তাহলে কি দ্বারাই আমরা দেখি 8 ইন্টু 1000 ইন্টু 180 গ্রাম পার মোল ইন্টু মোল পার লিটার। তাহলে এখানে আসবে 8/1000 ইন্টু 180 গ্রাম পার লিটার। এবার গ্রামকে যদি আমার মিলিগ্রামে প্রকাশ করতে হয় তাহলে আমার 1000 দিয়ে গুণ করতে হবে। এটা গুণ করলে নিচেরটা কাটাকাটি হয়ে যাবে, তো 8 ইন্টু 180 মিলিগ্রাম পার লিটার। এবার আমার লিটারকে ডেসিলিটারে প্রকাশ করতে হবে, যেটা কিনা 10 দিয়ে আমার ভাগ করে দিতে হবে। 8 ইন্টু 180/10 মিলিগ্রাম পার ডিএল সমান 8 ইন্টু 18 মিলিগ্রাম পার ডেসিলিটার ইকুয়ালস টু 144 মিলিগ্রাম পার ডেসিলিটার। আচ্ছা, এখানে কি একটা জিনিস খেয়াল করেছো? এখানে কিন্তু একটা শর্টকাট দেওয়া হয়ে যায়। দেখো শর্টকাটটা কি, দেখো যদি কোনো ম্যাথে তোমার মিলিমোল পার লিটার থেকে মিলিগ্রাম পার ডেসিলিটারে কনভার্ট করতে বলে, তোমার এই যে এত বড় স্টেপ কিচ্ছু করা লাগবে না। তুমি জাস্ট মিলিমোল পার লিটারে যেটা দেওয়া আছে সেটার সাথে 18 গুণ করে দিবা। দেখো মিলিমোল পার লিটার ইন্টু 18 মিলিগ্রাম পার ডেসিলিটার চলে আসবে। এর রিভার্সটাও ট্রু, যদি তোমার মিলিগ্রাম পার লিটারে দেওয়া থাকে তাহলে তোমার 18 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে মিলিমোল পার লিটার চলে আসবে। তো এত বড় ক্যালকুলেশনের কোনো দরকার নাই, সো চিল। ওকে, ডান। এবার আমরা নেক্সট ম্যাথে যাই। তো নেক্সট আসছে হচ্ছে রাসায়নিক সমীকরণ সম্পর্কিত সমতাবলী। সো এই ম্যাথগুলো করার জন্য আমাদের রাসায়নিক সমীকরণ অবশ্যই সমতা করে নিতে হবে, অ্যান্ড অবভিয়াসলি সমীকরণের হেল্প তো লাগবেই। তো চলো শুরু করা যাক। প্রবলেম 1, এখানে বলা আছে যে 1.84 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট এর মিশ্রণকে ক্যালসিয়াম কার্বনেট ও ম্যাগনেসিয়াম সালফেটের মিশ্রণকে, আই থিঙ্ক এখানে একটু ভুল হয়েছে, এখানে ম্যাগনেসিয়াম কার্বনেট হবে। তোমরা এটা একটু প্লিজ ঠিক করে নিও। ক্যালসিয়াম কার্বনেট ও ম্যাগনেসিয়াম কার্বনেটের মিশ্রণকে উত্তপ্ত করলে 0.96 গ্রাম অবশেষ পাওয়া যায়। মিশ্রণটিতে ক্যালসিয়াম কার্বনেট ও ম্যাগনেসিয়াম কার্বনেটের শতকরা পরিমাণ নির্ণয় করো। তার মানে এখানে কি বলছে যে 1.84 গ্রাম একটা মিশ্রণ নেওয়া হয়েছে, যে মিশ্রণের মধ্যে ক্যালসিয়াম কার্বনেটও আছে ম্যাগনেসিয়াম কার্বনেটও আছে। এইটাকে উত্তপ্ত করলে 0.96 গ্রাম অবশেষ থাকে। তাহলে এখানে বলা হচ্ছে যে ক্যালসিয়াম কার্বনেট আর ম্যাগনেসিয়াম কার্বনেটের শতকরা পরিমাণ, মানে যদি এখানে 100 গ্রাম কোনো মিশ্রণ থাকে তাহলে সেখানে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ কত, ম্যাগনেসিয়াম কার্বনেটের পরিমাণ কত। তো চলো আমরা এটা বের করার চেষ্টা করি। আচ্ছা, ওকে, দেখো ধরি যে আমার ক্যালসিয়াম কার্বনেটটা আছে হচ্ছে x গ্রাম। যেহেতু ক্যালসিয়াম কার্বনেট আর ম্যাগনেসিয়াম কার্বনেটের মিশ্রণ 1.84 গ্রাম, সো ম্যাগনেসিয়াম কার্বনেট অবভিয়াসলি 1.84 থেকে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণটা বাদ দিলে যে পরিমাণটা থাকবে সেটাই ম্যাগনেসিয়াম কার্বনেটের পরিমাণ। ঠিক আছে, এখন দেখো এখানে আমরা একটা রিয়াকশন লিখি, এদের মিশ্রণকে উত্তপ্ত করলে কি হয় আসলে। ক্যালসিয়াম কার্বনেটের মিশ্রণকে যদি তুমি উত্তপ্ত করো তাহলে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। সিমিলারলি যদি তুমি ম্যাগনেসিয়াম কার্বনেটের মিশ্রণকে উত্তপ্ত করো তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এইখানে দেখো এই যে কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইড কিন্তু উড়ে যায়,
তাহলে যে অবশেষ থাকে সেইটা হচ্ছে এই যে ক্যালসিয়াম অক্সাইড আর ম্যাগনেসিয়াম অক্সাইড, এই যে এই 0.96 গ্রাম, এইটাই হচ্ছে অবশেষ। এখন দেখো এখানে আমরা লিখে দিই, এটা হচ্ছে সেই অবশেষ। বোঝা গেছে? এখন দেখো ক্যালসিয়াম কার্বনেট, তাই তো? ক্যালসিয়াম কার্বনেট থেকে আমরা কি পাইলাম? ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। এখন ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কত? ক্যালসিয়ামের 40 প্লাস কার্বনের 12 প্লাস অক্সিজেনের 16 ইন্টু 3 হুইচ ইজ 100। আর ক্যালসিয়াম অক্সাইডের কত? ক্যালসিয়ামের 40 প্লাস অক্সিজেনের 16, 56। তাহলে 100 গ্রাম থেকে 56 গ্রাম অবশেষ থাকে, তাই তো? 100 গ্রাম থেকে, তাহলে ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে যদি উত্তপ্ত করো তাহলে 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হবে। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে পাওয়া যায় 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড। তাহলে এখানে আমাদের মিশ্রণে ক্যালসিয়াম কার্বনেট কত গ্রাম ছিল? এক্স গ্রাম। তাহলে এক্স গ্রাম থেকে কতটুকু পাওয়া যাবে? 56 ইন্টু এক্স বাই 100, তাই তো? আবার দেখো ম্যাগনেসিয়াম কার্বনেটকে যদি উত্তপ্ত করো তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। এখানে ম্যাগনেসিয়াম কার্বনেটের আণবিক ভর কত? 84। ম্যাগনেসিয়াম অক্সাইডের আণবিক ভর কত? 40। এটার আমি বের করে দেখালাম না, আই হোপ তোমরা বের করে ফেলতে পারবা। তাহলে 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে 40 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যায়। তাহলে 1.84 মাইনাস এক্স গ্রাম থেকে কতটুকু পাওয়া যাবে? 40 ইন্টু 1.84 মাইনাস এক্স ডিভাইডেড বাই 84 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যাবে। এখন দেখো শর্তমতে কি আমাদের যে অবশেষ ছিল, অবশেষটা কি ছিল? এই যে ক্যালসিয়াম অক্সাইড আর এই যে ম্যাগনেসিয়াম অক্সাইড, এটাই তো আমাদের অবশেষ ছিল। আর এই অবশেষের পরিমাণই তো 0.96 গ্রাম, তাই না? তাহলে আমাদের শর্ত মতে কি আসছে? শর্ত মতে এই 56 ইন্টু এক্স বাই 100 প্লাস 40 ইন্টু 1.84 মাইনাস এক্স বাই 84 ইকুয়ালস টু 0.96। এটাই তো, তাই না? তাহলে এবার চলো এখান থেকে ক্যালকুলেশন করে একটা বিরাট বড় ক্যালকুলেশন। এখান থেকে এক্স এর ভ্যালু আসবে 1। তোমরা এটা করে ফেলবা, আমি এখানে করে দেখাচ্ছি না। তাহলে ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ হবে হচ্ছে 1 গ্রাম। আর তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড কত? সরি সরি সরি, এক্স আমি একটু ভুল করে ফেলেছি। এক্স এর ভ্যালু আসবে হচ্ছে 1 ক্যালকুলেশন শেষে। তাহলে এক্স সমান আমরা কি ধরেছিলাম? ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ। এটা হবে হচ্ছে 1 গ্রাম মিশ্রণে। তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেটের পরিমাণটা কত হবে? 1.84 মাইনাস 1, 0.84 গ্রাম। তখন এবার যদি এদের শতকরা পরিমাণ বের করতে চাই তাহলে ক্যালসিয়াম কার্বনেটেরটা 1 বাই 1.84 ইন্টু 100% which is 54.34%।
ম্যাগনেসিয়াম কার্বনেটটা 0.84 বাই 1.84 ইন্টু 100%, হুইচ ইজ 45.66%। ওকে, বোঝা গেছে? তাহলে শতকরা পরিমাণ নির্ণয় করা ডান। তার মানে এখানে যদি 100 গ্রাম মিশ্রণ থাকতো তাহলে ক্যালসিয়াম কার্বনেট থাকতো 54.34 গ্রাম, আর ম্যাগনেসিয়াম কার্বনেট থাকতো 45.66 গ্রাম। বোঝা গেছে? ওকে, যদি এটা বুঝে থাকি তাহলে আমরা নেক্সট ম্যাথে যেতে পারি। আচ্ছা, দেখো নেক্সট ম্যাথটা কি বলা হয়েছে, যে 9.2 গ্রাম ডলোমাইটের সাথে, আচ্ছা ডলোমাইট কিন্তু ক্যালসিয়াম কার্বনেট আর ম্যাগনেসিয়াম কার্বনেটেরই মিশ্রণ। অধিক HCl এর বিক্রিয়ায় 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ও 750 মিলিমিটার চাপে কত ml কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে? এখানে দেখো আমাদের যে নর্মালি আমাদের যে রিয়াকশনগুলো হয় সেটা কিন্তু এসটিপিতে হয়। এসটিপি সম্পর্কে তোমাদের হয়তো বা ধারণা আছে। এসটিপিতে প্রেশার থাকে হচ্ছে 760 মিলিমিটার পারদ-চাপ, টেম্পারেচার থাকে হচ্ছে 273 কেলভিন, আর এখানে দেখো আমাদের তাপমাত্রা বলে দেওয়া আছে, চাপও বলে দেওয়া আছে। তাপমাত্রা 27 ডিগ্রি সেন্টিগ্রেড আর চাপ হচ্ছে 750 মিলিমিটার পারদ-চাপ। এখন দেখো এবার আমরা আগে রিয়াকশনটা লিখে ফেলি, যে ডলোমাইটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় আসলে কি উৎপন্ন হয়। চলো, CaCO3 MgCO3 প্লাস HCl CaCl2 প্লাস MgCl2 প্লাস H2O প্লাস CO2। আচ্ছা, রিয়াকশন যদি আমরা সমতা করি, ক্লোরিন এখানে 4টা, তো এখানে 4 দিয়ে দিলে আই থিঙ্ক সমতা হয়ে গেছে রিয়াকশন। আচ্ছা, এইবার আমরা দেখি যে এটার আণবিক ভর কত। এটার আণবিক ভর আমরা জানি, লাস্ট ম্যাথে দেখেছি 100 প্লাস 84, আর এটা হচ্ছে 184 গ্রাম। আর এখানে কার্বন, সরি এখানে আই থিঙ্ক কার্বন 2টা। আচ্ছা, এবার সমতা হয়েছে, সরি লাস্ট টাইম সমতা হয়েছিল না। আচ্ছা, এবার দেখি তাহলে এখানে আমার 2 মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। 1 মোল কার্বন ডাইঅক্সাইডের এসটিপিতে আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে 2 মোলের ক্ষেত্রে 2 ইন্টু 22.4 লিটার সমান 2 ইন্টু, এটাকে মিলিলিটারে প্রকাশ করলাম, হুইচ ইজ 44800 মিলিলিটার। এখন 184 গ্রাম ডলোমাইট থেকে ডলোমাইট থেকে 44800 মিলিলিটার CO2 পাওয়া যায়। এটা কিন্তু এসটিপিতে। তাহলে 9.2 গ্রাম ডলোমাইট থেকে কতটুকু কত ml কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে? এটা হচ্ছে 44800 ইন্টু 9.2 বাই 184। এটার আনসার আসবে 2240 ml কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে। এটা হচ্ছে এসটিপিতে। এখন আমার কিন্তু এসটিপিতে চাই না, আমার জিজ্ঞেস করছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং
750 মিলিমিটার চাপে আমার কতটুকু কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে। আচ্ছা, তোমরা কি গ্যাসীয় সূত্রগুলো পড়েছো? ওইখানে একটা সূত্র পড়ছো না, P1V1/T1 ইকুয়ালস টু P2V2/T2। এখন এসটিপি টেম্পারেচারটাকে যদি আমরা P1 ধরি, আর এসটিপির প্রেশারটাকে যদি আমরা P1 ধরি, এসটিপির টেম্পারেচারটাকে যদি আমরা T1 ধরি, আর এসটিপি থেকে আমরা যেই কার্বন ডাইঅক্সাইডের আয়তনটা পেলাম সেটাকে যদি আমরা V1 ধরি, এটা হচ্ছে V1 আমাদের, তাহলে আমাদের P2 আর T2 কিন্তু দিয়ে দেওয়া আছে। আমাদের P2 কি, এই যে দেখো, এটা হচ্ছে আমাদের P2 আর এইটা হচ্ছে আমাদের T2। আর আমাদের বের করতে বলা হয়েছে কত ml, এই দেখো, এইটা হচ্ছে আমাদের V2 ইকুয়ালস টু হোয়াট। চলো এইটা আমরা এবার বের করে ফেলি। যদি এই ইকুয়েশনটা থেকে আমরা V2 কে চাই, তাহলে V2 কে আমরা এক সাইডে রাখি, ইকুয়ালস টু P1V1/T1 ইন্টু T2/P2। এবার আমরা মানগুলো বসিয়ে দিই। P1 হচ্ছে 760, V1 হচ্ছে 2240, T1 হচ্ছে 273 ইন্টু T2 হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এটাকে যদি আমরা কেলভিনে নিই, তাহলে 273 প্লাস 27 উইচ ইজ 300, আর P2 হচ্ছে 750। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে আমরা V2 পাবো 2494.35 ml। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো নিশ্চয়ই? আচ্ছা, আমরা আরেকবার রিক্যাপ করি। আমাদের যখন কোনো ইকুয়েশন থেকে কোনো একটা টার্ম বের করতে বলা হয়, জেনারেলি এই ম্যাথগুলোর ক্ষেত্রে ইকুয়েশনটা আমাদের এসটিপিতে দিয়ে দেওয়া থাকে। যদি তোমার ওইখানে এসটিপিতে তুমি যখন কোনো কিছু টার্ম বের করবা, সেটা এসটিপিতে বের হবে। আর ওইখানে অন্য টেম্পারেচার আর প্রেশার দিয়ে যদি ওই টার্মেরই ওই টেম্পারেচার প্রেশারের মানটা চাই, সেক্ষেত্রে তুমি এই যে P1V1/T1 ইকুয়ালস টু P2V2/T2 এই সূত্রটা ইউজ করে তুমি ইজিলি কোয়েশ্চেনগুলো সলভ করতে পারবা। ওকে, আই থিঙ্ক বুঝতে পারছি আমরা। এবার আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট প্রবলেম আমাদের, দেখো নেক্সট প্রবলেমটা আমরা পড়ি। 0.433 কেজি মার্কিউরিক অক্সাইডকে সম্পূর্ণরূপে বিয়োজিত করলে যেই পরিমাণ অক্সিজেন পাওয়া যায়, কি পরিমাণ 96% পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে উত্তপ্ত করলে একই পরিমাণ অক্সিজেন পাওয়া যাবে? আচ্ছা, তাহলে আমাদের ফার্স্টে কি বের করতে হবে? ফার্স্টে আমাদেরকে দেখতে হবে 0.433 কেজি মার্কিউরিক অক্সাইডকে সম্পূর্ণরূপে বিয়োজিত করলে আমরা কি পরিমাণ অক্সিজেন পাবো। তারপর আমাদের দেখতে হবে ওই একই পরিমাণ অক্সিজেন পাইতে আমাদের কি পরিমাণ 96% KMnO4 হুইচ ইজ পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে উত্তপ্ত করতে হবে। চলো তাহলে শুরু করা যাক। ফার্স্ট স্টেপ আমাদের, আমরা লিখে ফেলবো মার্কিউরিক অক্সাইডকে বিয়োজিত করার যে রিয়াকশনটা। মার্কিউরিক অক্সাইডের সংকেত হচ্ছে HgO, এটাকে বিয়োজিত করলে আসে হচ্ছে 2Hg যোগ O2। এটা যদি আমরা আণবিক ভর বের করি, 2 ইন্টু মার্কারি হচ্ছে 200, অক্সিজেনের 16, 432 গ্রাম, আর এখানে অক্সিজেন পাওয়া যায় 16 ইন্টু 2 সমান হচ্ছে 32 গ্রাম। তাহলে 432 গ্রাম থেকে 2 গ্রাম মার্কিউরিক অক্সাইড থেকে উৎপন্ন হয় 32 গ্রাম অক্সিজেন। তাহলে এখানে কেজিতে দেওয়া আছে 0.433, এটাকে আমরা গ্রামে যদি প্রকাশ করি 10⁻³ দিয়ে গুণ করে, 3 গ্রাম মার্কিউরিক অক্সাইড থেকে উৎপন্ন হয় 32
ইন্টু 0.433 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 432 গ্রাম অক্সিজেন, যেটা কিনা 32.07 গ্রাম অক্সিজেন। আচ্ছা, তাহলে আমরা এটা জানতে পারলাম যে 0.433 কেজি মার্কিউরিক অক্সাইডকে যদি আমরা সম্পূর্ণরূপে বিয়োজিত করি তাহলে আমরা 32.07 গ্রাম অক্সিজেন পাবো। এখন আমাদেরকে দেখতে হবে যে এই 32.07 গ্রাম অক্সিজেন পাইতে আমাদের কি পরিমাণ 96% বিশুদ্ধ পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে উত্তপ্ত করতে হবে। আচ্ছা, আগে আমরা তাহলে ফার্স্ট স্টেপ রিঅ্যাকশন লিখে ফেলবো। KMnO4 এটাকে উত্তপ্ত যদি করি, এটার রিঅ্যাকশনটা হবে K2MnO4 যোগ MnO2 যোগ O2। এটাকে যদি আমি সমতা করি তাহলে এখানে একটা 2 আসবে। হ্যাঁ, সমতা ডান। আচ্ছা, এবার এর আণবিক ভর 2 × 158, এটার আণবিক ভর। আই থিঙ্ক তোমরা বের করতে পারবা, এটা না পারলেও চেষ্টা করবা, কারণ আমি করে দেবো না এটা। আই থিঙ্ক তোমাদের এটা পারা উচিত। ওকে, 32 গ্রাম। ওকে, তাহলে এখানে দেখো 32 গ্রাম অক্সিজেন পাওয়া যায়। এটা হচ্ছে 316 গ্রাম। 32 গ্রাম অক্সিজেন পাওয়া যায় 316 গ্রাম KMnO4 থেকে। তাহলে 32.07 গ্রাম অক্সিজেন পাওয়া যায় 316 ইন্টু 32.07 বাই 32 গ্রাম KMnO4 থেকে, which is 316.69 গ্রাম KMnO4। এখন দেখো টুইস্ট, এই KMnO4টা কিন্তু বিশুদ্ধ না, সম্পূর্ণরূপে বিশুদ্ধ না, এটা হচ্ছে 96% বিশুদ্ধ। তার মানে যদি 100 গ্রাম তোমার কাছে কোনো স্যাম্পল থাকে, সেই স্যাম্পলের 96 গ্রাম KMnO4 থাকবে এবং 4 গ্রাম ভেজাল থাকবে। তার মানে তুমি 316.69 গ্রাম KMnO4 নিলেই যে 32.07 গ্রাম অক্সিজেন পেয়ে যাওয়া, সেটা কিন্তু হবে না, কারণ স্যাম্পলে ভেজাল আছে, তোমার আরও বেশি নিতে হবে, কারণ 100 গ্রাম থেকে আমরা 96 গ্রাম পাচ্ছি। তাহলে অবভিয়াসলি আমার যদি 316.69 গ্রাম KMnO4 বিশুদ্ধ চাই, সেক্ষেত্রে আমার আরেকটু বেশি বাড়াই নিতে হবে। এখন কতটুকু বাড়াই নিব, কতটুকু স্যাম্পল যদি আমরা নিই, সেক্ষেত্রে আমরা 32.07 গ্রাম অক্সিজেন পাবো। এখন দেখো আমাদের স্যাম্পল 96% বিশুদ্ধ, তাহলে 96 গ্রাম KMnO4 থাকে 100 গ্রামের ভেতরে। তাহলে 316.69 গ্রাম KMnO4 থাকবে 100 ইন্টু 316.69 ডিভাইডেড বাই 96 গ্রাম এর ভিতরে, which is 329.88 গ্রাম এর ভিতর। এটাকে যদি কেজিতে প্রকাশ করি 0.329 কেজি। আচ্ছা, বুঝতে পেরেছি নিশ্চয়ই। তাহলে যদি আমরা 0.329 কেজি 96% বিশুদ্ধ পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে উত্তপ্ত করি, তাহলে আমরা 32.07 গ্রাম অক্সিজেন পাবো, যেটা কিনা 0.433 কেজি মার্কিউরিক অক্সাইডকে সম্পূর্ণরূপে বিয়োজিত করলে পাওয়া যায়। বোঝা গেছে নিশ্চয়ই? এটা যদি বুঝে থাকি আমরা, চলো আমরা নেক্সট ম্যাথে প্রসিড করি।
নেক্সট ম্যাথে বলা হয়েছে যে 5 গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে ম্যাঙ্গানিজ অক্সাইডের উপস্থিতিতে সম্পূর্ণরূপে বিয়োজিত করে 780 মিলিমিটার চাপে 398 তাপমাত্রায় প্রাপ্ত অক্সিজেনের আয়তন কত। এটা কিন্তু এর আগে আমরা একটা ম্যাথ করছি মনে আছে, ডলোমাইটের যে ম্যাথটা, ওইটার মতো অনেকটা। তো চলো আমরা শুরু করি। এখানে আমাদের ফার্স্ট স্টেপ, আমরা আগে রিয়াকশন লিখব। পটাশিয়াম ক্লোরেট এটাকে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের উপস্থিতিতে সম্পূর্ণরূপে বিয়োজিত করলে আমরা পাই হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড প্লাস O2। এটাকে যদি আমরা সমতা করি তাহলে ওকে, সমতা ডান। এবার আমরা এদের আণবিক ভর বের করি। 2 ইন্টু 39 প্লাস ক্লোরাইডের হচ্ছে 35.5 প্লাস অক্সিজেনের হচ্ছে 16 ইন্টু 3, 245 গ্রাম। আর এখানে আমার অক্সিজেনের আয়তন চাইছে, তাহলে আমি অক্সিজেনের আয়তনটা বের করব। 3 ইন্টু এসটিপিতে অক্সিজেনের 1 মোল অক্সিজেনের আয়তন 22.4 লিটার। এখানে 3 মোল অক্সিজেন আছে, তো 3 দিয়ে গুণ করা হয়েছে এর জন্য, হুইচ ইজ 67.2 লিটার। এখন দেখো, আমি যখন ম্যাথ করতেছি আমার যে রেজাল্টটা আসবে সেটা কিন্তু এসটিপিতে আসবে। তার মানে এখন দেখো 245 গ্রাম KClO3 থেকে O2 পাওয়া যায় 67.2 লিটার। তাহলে 5 গ্রাম KClO3 থেকে O2 পাওয়া যায় 67.2 ইন্টু 5 divided by 245 লিটার, which is 1.371 লিটার। মনে আছে এটা কিসে আসছে? এসটিপিতে। কিন্তু আমার এখানে কি চাইছে যে এসটিপিতে না, 780 মিলিমিটার পারদ-চাপে এবং 298 কেলভিন তাপমাত্রায় অক্সিজেনের আয়তন কত। চলো আমরা দেখি। আমরা তো একটা সূত্র জানি, P1 V1 বাই T1 ইকুয়ালস টু P2 V2 বাই T2। ঠিক আছে, এসটিপিতে আমরা এসটিপির যে মানগুলো আছে, P1 ধরলাম এসটিপির জন্য 760 মিলিমিটার পারদ-চাপ। V1 তো এখান থেকে পাইছি 1.371 লিটার। T1 273 কেলভিন। আর এখানে এই যে P2 দেওয়া আছে, P2 ইকুয়ালস টু 780 মিলিমিটার পারদ-চাপ। T2 দেওয়া আছে 298 কেলভিন। V2 আমাদের চাইছে, ইজি, আমাদের 6টা চলকের মধ্যে 5টা আমরা পেয়ে গেছি, একটা বের করা ইজিয়েস্ট। V2 ইকুয়ালস টু P1 V1 বাই T1 ইন্টু T2 বাই P2 ইকুয়ালস টু P1 হচ্ছে 760, V1 হচ্ছে 1.371, T1 হচ্ছে 273 ইন্টু T2 হচ্ছে 298, P2 হচ্ছে 780। তাহলে V2 কত আসবে? ক্যালকুলেটর বসাও, করে ফেলো দেখি। আমাদের V2 আসবে 1.458 লিটার। বুঝতে পেরেছো নিশ্চয়ই? অনেক ইজি একটা ম্যাথ ছিল। যদি এটা বুঝে থাকো তাহলে চলো আমরা নেক্সট ম্যাথে দেখে আগাই। আচ্ছা দেখো, এখানে বলা হচ্ছে 12.5 গ্রাম চুনা পাথর
হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে 37°C তাপমাত্রায় ও 99.99 কিলো প্যাসকেল চাপে 2.53 ডেসিমিটার কিউব কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। ওই চুনাপাথরের বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেটের শতকরা পরিমাণ কত? এখানে দেখো একটা নির্দিষ্ট তাপমাত্রা চাপে কত লিটার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় সেটা দিয়ে দেওয়া আছে। আমাদেরকে বের করতে বলছে কি যে ক্যালসিয়াম কার্বনেটের শতকরা পরিমাণ কত। এখন যদি আমার শতকরা পরিমাণ বিশুদ্ধভাবে নির্ণয় করতে হয় তাহলে এই নির্দিষ্ট তাপমাত্রা চাপে কত দেওয়া আছে সেইটা দিয়ে কাজ হবে না, আমার বের করতে হবে যে আমার এসটিপিতে কতটুকু আমি প্রোডাক্ট পাই, তারপর না আমি শতকরা পরিমাণ বের করতে পারবো। তো চলো আগে ফার্স্ট অফ অল আমরা এই ম্যাথটা স্টার্ট করি। শুরু করি কিভাবে? ইয়েস, রিয়াকশন লেখার মাধ্যমে। HCl প্লাস CaCO3 চুনাপাথরের সংকেত, এটা অনেকেই জানো তারপরও লিখে দিলাম। CaCl2 যোগ H2O যোগ CO2। এখানে দেখো কার্বন ডাইঅক্সাইড কোথায় থেকে আসছে? ক্যালসিয়াম কার্বনেট থেকে অবভিয়াসলি। তো আমার এইখানে দুইটা টার্মই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট আর কার্বন ডাইঅক্সাইড। আরেকটা জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি, ডেসিমিটার কিউব ইকুয়ালস টু কিন্তু লিটার। সো ডেসিমিটার কিউবও যা লিটারও তাই। এখানে দেখো 100 গ্রাম, এটার আমরা আণবিক ভর জানি। আর এখানে 1 মোল কার্বন ডাইঅক্সাইড, তার মানে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড। এখন আমরা এটাকে এসটিপিতে যদি প্রকাশ করি, এসটিপির মানদণ্ডগুলো দেখি। P1 ধরলাম এসটিপির প্রেসারকে, which is 1 atm। T1 ধরলাম এসটিপি টেম্পারেচারকে 273 কেলভিন। এবার P2 আমাদের দেওয়া আছে 99.99 কিলো প্যাসকেল, equals to 99.99 divided by 101.325 atm, equals to 0.98 atm। V2 আমাদের দেওয়া আছে 2.53 ডেসিমিটার কিউব, which is 2.53 লিটার। T2 দেওয়া আছে 37°C, which is 37 plus 273 Kelvin equals to 310 Kelvin। এবার আমরা V1 বের করে ফেলবো যে এসটিপিতে আমাদের কতটুকু কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। সূত্রটা কি? P1 V1 by T1 equals to P2 V2 by T2। V1 equals to P2 V2 by T2 into T1 by P1 equals to 0.98 into 2.53 by 310 into T1 হচ্ছে 273 by P1 হচ্ছে 1 equals to 2.47 লিটার। এটা হচ্ছে আমরা পাইলাম কিসে? এসটিপিতে। এখন দেখো এসটিপিতে 22.4 লিটার CO2 তৈরি হয় 100 গ্রাম CaCO3 থেকে। তাহলে
2.47 লিটার CO2 তৈরি হবে 100 ইন্টু 2.47 বাই 22.4 লিটার, সেকেন্ড সরি, এত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে, which is 11.02 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে। তাহলে দেখো আমার 2.47 লিটার কার্বন ডাইঅক্সাইড তৈরি হওয়ার জন্য 11.02 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে এই পরিমাণটা আসতেছে। তাহলে এই মিশ্রণের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট ছিল 11.02 গ্রাম, তাহলে ভেজাল ছিল কতটুকু, হুইচ ইজ নট ইম্পর্টেন্ট। ভেজাল ছিল 12.5 এর মধ্যে থেকে 11.02 বের করে দাও। এবার দেখো বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেটের শতকরা পরিমাণ কত। এখন যদি শতকরা পরিমাণ আমরা বের করি তাহলে 11.02 ডিভাইডেড বাই 12.5 ইন্টু 100% ইকুয়ালস টু 88.16%। ওকে, বুঝতে পেরেছি নিশ্চয়ই? যদি বুঝতে পেরে থাকি তাহলে আমরা নেক্সট ম্যাথের দিকে আগাই। ওকে, নেক্সট ম্যাথ হচ্ছে 10 গ্রাম চুনাপাথর, যেটা কিনা অবিশুদ্ধ, এর মধ্যে ভেজাল আছে এবং এই সেলের বিক্রিয়ার ফলে 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ও 780 মিলিমিটার পারদ চাপে 1.85 ডেসিমিটার কিউব কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া যায়, অর্থাৎ 1.85 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া যায়। এসিটিপি ও এসটিপি সাপেক্ষে চুনাপাথরের বিশুদ্ধতার কোনো পরিবর্তন হবে কি না, এটা বিশ্লেষণ করতে বলা হয়েছে। আচ্ছা, এই ম্যাথটা অনেকটা না, সম্পূর্ণ আগের ম্যাথের মতো, শুধুমাত্র আমরা জানি এসএটিপি আর এসটিপি টেম্পারেচার আর প্রেসারে ডিফারেন্স আসে, তো আমাদেরকে সেটাই বের করতে হবে। এসএটিপি আর এসটিপিতে টেম্পারেচার ডিফারেন্সের কারণে কার্বন ডাইঅক্সাইডের আয়তনের কি পরিমাণ ডিফারেন্স আসে এবং সেখান থেকে আমরা বের করব যে চুনাপাথরের বিশুদ্ধতার পরিমাণটা কত। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা শুরু করব এসটিপি থেকে। এসটিপিতে P1 equals to 760 mm পারদচাপ, T1 equals to 273 কেলভিন, V1 আমাদের বের করতে হবে, T2 দেওয়া আছে 45 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা কিনা 318 কেলভিন, P2 equals to 780 মিলিমিটার পারদচাপ, আর V2 দেওয়া আছে আমাদের 1.85 ডেসিমিটার কিউব বা 1.85 লিটার। এখন আমরা জানি সূত্র P1 V1 বাই T1 ইকুয়ালস টু P2 V2 বাই T2। এইখান থেকে V1 ইকুয়ালস টু P2 V2 বাই T2 ইন্টু T1 বাই P1, which is 780 into 1.85 into T1 equals to 273 by T2 equals to 318 into P1 equals to 760। এটাকে নাও 1.62 লিটার। এবার যদি আমরা এসএটিপিতে বের করতে চাই, এসএটিপির ক্ষেত্রে P1 আসবে 100 কিলো প্যাসকেল, T1 আসবে 298 কেলভিন, V1 আমাদের এখানেও বের করতে হবে
P2 equals to 780 by 760 into 101,325 kilopascal, which is equals to 76 103.99 kilopascal. T2 equals to 318 Kelvin. V2 equals to 1.85 লিটার। এবার এখানেও V1 equals to P2 V2 T1 by T2 P1 equals to, এবার যদি আমরা মানগুলো বসাই, 103.99 into 1.85 into 298, sorry, divided by 318 into 100, which is equals to 1.78 লিটার। এখন আমরা দেখি, এখন ক্যালসিয়াম কার্বনেট আর HCl এর রিয়াকশনটা লিখে ফেলি আমরা। এটা আমরা আগেও লিখেছি, CO2 প্লাস H2O প্লাস CaCl2, এখানে 100 গ্রাম আর এখানে 22.4 লিটার। আচ্ছা, এখন যদি এসটিপিটা আমরা চিন্তা করি, তাহলে 22.4 লিটার CO2 তৈরি হয় 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে, তাহলে 1.62 লিটার কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় 100 ইন্টু 1.62 বাই 22.4 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, 7.23 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। এসএটিপিতে যদি আমরা দেখি, এসএটিপির ক্ষেত্রে যদি আমরা দেখি, এসএটিপিতে 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে 24.789, তাহলে এখানে এসটিপির ক্ষেত্রে 22.4, এসএটিপির ক্ষেত্রে 24.789 লিটার। তাহলে 4.789 লিটার কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে, তাহলে 1.78 লিটার কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় 100 ইন্টু 1.78, 24.789 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, যেটা কিনা 7.18 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, সরি সরি ক্যালসিয়াম কার্বনেট, আমি ভুল বলছি, ক্যালসিয়াম কার্বনেট। তাহলে এবার যদি আমরা বিশুদ্ধতার পরিমাণ এসটিপির ক্ষেত্রে যদি দেখি, বিশুদ্ধতার পরিমাণ এসটিপির ক্ষেত্রে 7.18 into 10, sorry, by divided by 10 into 100%, which is 71.89%, আর সরি এটা এসএটিপির ক্ষেত্রে, আর এসটিপির ক্ষেত্রে 7.23 divided by 10 into 100%,
ইকুয়ালস টু 72.39%। তাহলে দেখো এসএটিপির চেয়ে এসটিপিতে বিশুদ্ধতার পরিমাণ 0.5% বেশি হবে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এই ম্যাথটা সেম আগের ম্যাথের মতোই ছিল, শুধুমাত্র এসএটিপিতে প্রেশারটা অ্যান্ড আয়তনটা ডিফারেন্ট আসছে। অ্যান্ড টেম্পারেচারটা, হ্যাঁ টেম্পারেচার, প্রেশার অ্যান্ড ভলিউমটা ডিফারেন্স আসার কারণে কার্বন ডাইঅক্সাইডের ভলিউমটার ডিফারেন্স আসছে, যার কারণে বিশুদ্ধতার পরিমাণে ডিফারেন্স আসছে। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।